টাকা পয়সা পাচার হয়ে যাচ্ছে, বিদেশি ব্যাংকগুলো ভরপুর হয়ে যাচ্ছে, বাংলাদেশের ব্যাংকগুলো আজকের খয়রাতি হয়ে যাচ্ছে, টাকার অভাবে ইসলামী ব্যাংক বন্ধ হয়ে যাচ্ছে। আর এই ইসলামী ব্যাংকের দুর্নীতির সাথে সম্পৃক্ত যারা আজকে লোন দিয়েছে, সেই কি বলে এসালম গ্রুপকে, সেই চুপ্পু সাহেবের বন্ধুদেরকে লোন দিচ্ছে, আর সেই চুপ্পুরাই আজকের এই সকল দুর্নীতি করে আজকের বাংলাদেশের প্রেসিডেন্ট হচ্ছে। এখন এই সকল কথা বললে বাংলাদেশের শেখ হাসিনার দৃষ্টিতে, আওয়ামী লীগের দৃষ্টিতে আপনি হবেন দেশদ্রোহী, আপনি হবেন দেশবিরোধী। তো আমরা কিভাবে মেনে নিচ্ছি যে একটি অবৈধ নির্বাচন, অবৈধ সরকারকে আমরা আবার ওয়েলকাম জানাবো? এটা কোনোভাবে সম্ভব নয়। আমরা চাই বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক, আর গণতন্ত্র ফিরে আসার পরে ওপেন ডিসকাশন হয়ে যে সকল চুক্তি হবে, সেই চুক্তিগুলো দেশের কল্যাণে হলে আমরা সেটাকে অবশ্যই সাধুবাদ জানাবো। আমরা যে সব কিছু বিএনপি কিংবা জামাত কিংবা জাতীয় পার্টি পূর্বের সরকাররা সবই যে ভালো করেছে তা আমি বলছি না, কিন্তু অন্তত পক্ষে এই শেখ হাসিনার বর্তমান সরকারের যে সকল অনৈতিক কর্মকাণ্ড চলছে তার চেয়ে শত হাজার গুণ ভালো কাজ অন্তত 52 বছরের পূর্বের শাসকদেরও ছিল। আজকের যে অবস্থাটা বাংলাদেশে বিরাজ করছে সেটা হচ্ছে ঠিক 71 থেকে 75-এর নতুন পদধ্বনি বাংলাদেশে শুরু হচ্ছে। মানুষদের কোনো বিচার নেই, আইন নেই, কানুন নেই, দুর্নীতি হচ্ছে, দুষ্কৃতি হচ্ছে। আপনি কি মনে করেন যে বাংলাদেশের এই সরকার পূর্ণাঙ্গ কোনো ভোটে নির্বাচিত হয়েছে? যখন তারা চুরি করতে পেরেছে, রাতের অন্ধকারে ভোট দিয়ে তারপরে তারা ক্ষমতায় থাকতে পেরেছে, জনগণের সাথে মিথ্যা প্রতারণা করে ক্ষমতায় থাকতে পেরেছে, তখন এদেশের স্বাধীন প্রিয় জনগণ তো চাইবেই তার অধিকারকে প্রতিষ্ঠার জন্য আন্দোলন করতে। আমরা ব্যক্তি শেখ হাসিনা অথবা ব্যক্তি আওয়ামী লীগ এটার যতটা না বিরুদ্ধাচারণ করছি, তার চেয়ে বড় বিরুদ্ধাচারণ করছি আমার ভোটের অধিকারকে হরণ করেছে তারা, আমার অধিকারকে নিয়ে ছিনিমিনি খেলছে। অতএব সেই অধিকার প্রতিষ্ঠার জন্য অন্যতম একটি রাষ্ট্র হচ্ছে ইউকে বলেন, আমেরিকা বলেন, কানাডা বলেন, এই সকল জায়গায় প্রতিবাদ করার স্পেস আছে এবং প্রত্যেকটি নাগরিকই যে কোনো দেশের ব্যাপারে তারা তাদের প্রতিবাদ করতে পারে। আর এটা যদি আইনসিদ্ধ প্রতিবাদ না হতো তাহলে তো সেই দেশে মালেক ভাইদের মতো ব্যক্তিরা প্রতিবাদ করার প্রশ্নই আসে না বা তারা দাঁড়াতেই পারতো না। তাহলে চিন্তা করে দেখেন যে ভিন দেশে গিয়েও আমরা প্রতিবাদ করতে পারি, কিন্তু আমার নিজ দেশে আমরা প্রতিবাদ করতে পারি না। আমরা নিজ দেশে যখন প্রতিবাদ করি তখন তাদেরকে গুলি করা হয়, হত্যা করা হয়, গুম করা হয়, রাতের অন্ধকারে তাদেরকে বাড়ি থেকে ডেকে নিয়ে চলে যাওয়া হয়। এই যে এক অদ্ভুত কাণ্ড পৃথিবীব্যাপী আজকের বাংলাদেশটাকে ছড়িয়ে দিয়েছে, যে বিশ্বের কাছে আজকের বাংলাদেশটা একটি অগণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আপনি দেখেন, একটু আগে আমাদের দুই এক ভাই কথা বলার চেষ্টা করেছেন যে আমরা ভারত থেকে বা বিভিন্ন দেশ থেকে অনেক কিছুই আমাদের দেশের রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী পাবো, কিংবা আমাদের দেশের সাথে তাদের সাথে বৈদেশিক সম্পর্ক, সামাজিক সম্পর্ক বা ব্যবসায়িক সম্পর্ক থাকতেই পারে। কিন্তু আমরা কখনো কিন্তু এই কথাটা বলছি না যে ভারত কিংবা ভিন দেশের সাথে বাংলাদেশের অর্জনটা কি গত 14 বছরে। আমি কিন্তু ওই জায়গাটাই বারবার প্রশ্ন তুলেছি। আপনাকে আমি সামান্য একটা জরিপ এখানে দিয়ে আমি সর্বশেষ প্রসঙ্গে চলে যাব। সেটা হচ্ছে এই বিএসএফ কর্তৃক হত্যা হয়েছে, ভারতের সীমান্তে হত্যা 2000 সন থেকে এখন পর্যন্ত প্রায় 1500-র উপরে। এর মধ্যে আপনি দেখেন 2022 সনের জানুয়ারি টু আজকের জুন পর্যন্ত তাদের হত্যা করেছে 17 জন, কমপক্ষে হত্যা করেছে। তার মধ্যে 2007 সালে করেছে 118 জন, 2008-এ করেছে 61, 9-তে করেছে 98, 10-এ করেছে 74, 11-তে 31, 12-তে 38, 13-তে 29, 14-তে 35, 15-তে 44, 16-তে 29, 17-তে 25, 18-তে 11, 19-এ 41, 20-এ 52, 21-এ 18 জন। এই হচ্ছে তাদের হত্যার হিস্ট্রি। এবং তার মধ্যে অন্যতম একটি হত্যা যেটা বাংলাদেশের মানুষকে ব্যথিত করেছে সেটা হচ্ছে ফেলানীকে হত্যা করা। এই ফেলানী কি করেছিল? তিনি করেছিলেন কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা সীমান্ত থেকে তিনি 7 জানুয়ারি 2011 সালে আসছিলেন বাংলাদেশের উদ্দেশ্যে। তখন বিএসএফ সদস্যরা ফেলানীকে হত্যা করেছে, তাকে গুলি করে হত্যা করেছে। তার আসার কথা ছিল বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য, কিন্তু তাকে সেখানে আসতে দেওয়া হয়নি। 5 ঘন্টার অধিক কাঁটাতারের উপরে আজকে তার ঝুলেছিল তার দেহটি, এবং সেই জায়গায় আমরা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী এটার নিন্দার ঝড় দেখেছি। আজকে যে কারণে আমরা ভারতের কিংবা এই আওয়ামী লীগের পররাষ্ট্রমন্ত্রীর বিরোধিতা করি, আমরা ভারত দেশ হিসাবে বিরোধী না। ভারত আমার বন্ধু হবে, কিন্তু আমরা দেশ যাদের কার্যক্রমের বিরোধিতা করছি। কি কার্যক্রমের বিরোধিতা? আপনি দেখেন, বাংলাদেশে গত কয়েক মাস আগে আমি এটা আরেকটা টকশোতেও বলেছিলাম যে বিএসএফ এর মহাপরিচালক এসেছিলেন, তার নাম পঙ্কজ কুমার সিং। তিনি যখন এসেছিলেন বাংলাদেশে, তখন আমাদের বাংলাদেশের কি বলে পিলখানায় বিজেপির সদর দপ্তরে 5 দিন ব্যাপী সীমান্ত সম্মেলন হয়েছিল। সেই সম্মেলনে পঙ্কজ কুমার এসে বলেছেন বাংলাদেশের নিহত সবাই অপরাধী। তাহলে এই যে এতক্ষণ আপনাদেরকে যে সংখ্যাটা আমি বললাম, এই 118 জন, 61, 98 কিংবা 42, 52, এই মানুষগুলো সবাইকে অপরাধী ছিল। কিন্তু আমার দেশের সেই সময় পিলখানায় উপস্থিত আমার দেশের সেই
বাংলাদেশের কোন আর্মি অফিসার, কোন আমার দেশের এই যে কি বলে বর্ডার রক্ষার অফিসার, তারা কেউ এই কথাটার প্রতিবাদ করতে পারে নাই। তার মানে আপনাকে স্বীকৃতি দিয়ে দিল যে বাংলাদেশে যাদেরকে হত্যা করা হয়েছে সবাই অপরাধী ছিল, আর বাংলাদেশের এই সকল দালালরা তারাও মেনে নিয়েছে যে হ্যাঁ এরা আজকের এই ধরনের হত্যা করেছে, তার মানে তারা হচ্ছে অপরাধী। আপনি দেখেন শেখ হাসিনার সাথে একটা বৈঠক চলতেছিল, সেই বৈঠক চলা অবস্থায় কার সাথে বৈঠক হয়েছে? শেখ হাসিনার সাথে মোদির বৈঠক চলছিল। সেই মোদির বৈঠক চলা অবস্থায় দিনাজপুরের ডাইনুর সীমান্তে মিনারুল ইসলাম নামের 16 বছরের স্কুল ছাত্রকে তখন বৈঠকের দিনে পর্যন্ত ভারত হত্যা করেছে। আজকে ভারতের সাথে আমাদের সাথে সমস্যাগুলোর ইতিহাসটা বাংলাদেশের মানুষকে জানতে হবে। আমরা ভারতের বিরোধিতার জন্য ভারতের বিরোধিতা করছি না, আমরা করছি আমার অধিকারকে প্রতিষ্ঠার জন্য। ভারত থেকে 54টি আমার দেশের নদী আছে এবং মিয়ানমার থেকে 3টি, মোট 57টি নদী বাংলাদেশে প্রবাহিত আছে। এক সময় 1200 নদী সচল ছিল, আজ 200 নদীও সচল নেই। সব আইন লঙ্ঘন করে ভারত উজানে বাদ দিয়ে মরুভূমিতে রূপান্তরিত করেছে আমাদের এই দেশটাকে। আজকে প্রায় 8 কোটি মানুষ আর্সেনিকে আতঙ্কে ভুগছে, যেটা আপনার কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, কুষ্টিয়া, বগুড়া, বিস্তর প্রায় 60-75% টিউবওয়েলে আর্সেনিক পাওয়া যাচ্ছে। কৃষি, শিল্প, সেচ, নৌ পরিবহন, গাছপালা, পরিবেশ সবকিছু আমাদের দেশে ধ্বংস হয়ে যাচ্ছে। তাহলে আমাদের দেশের যারা ধ্বংস হচ্ছে এটা কি সরকার রক্ষা করবে, নাকি তাদের সাথে গিয়ে সব চুক্তি করে তাদেরকে যা ইচ্ছা তাই দিয়ে আজকের বাংলাদেশটাকে শেষ করে দিবে? আজকে দেখেন পদ্মার 19 মাইল উজানে ফারাক্কাবাদ 1974 সালে নির্মাণ শেষ করে আমাদের ক্ষতি করলো ভারত, কিন্তু আজ পর্যন্ত সেইখান থেকে সত্যিকার যে আমাদের হিসাব অনুযায়ী পানি পাওয়ার কথা সেটা কিন্তু আমরা পাচ্ছি না। যখন দেশে বন্যা হয় তখন তারা গেট খুলে দেয়, যখন আবার আমার দেশের পানির প্রয়োজন হয় তখন তারা গেট বন্ধ করে রাখে। আপনি দেখেন যেইখানে 1971 সালে নৌপথ ছিল 24,000 কিলোমিটার, সেখানে বর্তমানে মাত্র 6,000 কিলোমিটার নৌপথ পাওয়া হচ্ছে দুষ্কর। আমি প্রথমবার পর্বে একটা আলোচনা করেছিলাম, যেটা আর বারবার করতে চাই না, যে শেখ হাসিনার যে অর্জনগুলো, সেই অর্জনগুলোর মধ্যে বাংলাদেশের যতগুলো ইস্যু প্রয়োজন নেই সেই অপ্রয়োজনীয় বিষয়গুলো ভারতের সাথে চুক্তি হয় আর মিডিয়াগুলোতে সেটা প্রচার করে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশের যেটা সত্যিকার প্রয়োজন সেই চুক্তিগুলো বাংলাদেশের জনগণও পায় না, জনগণ এখন পর্যন্ত সেটা দেখছে না। আমি বিশ্বাস করি এই গ্লোবাল ইকোনমিক্সে বিশ্বাস করি, বিশ্বায়নের এই যুগে আমি রাজনৈতিকভাবে একে অপরের সাথে শেয়ারিং এ আমি বিশ্বাস করি, কিন্তু সেই শেয়ারিংটা এমন হলে চলবে না যে আপনি আমাকে গুলি করবেন, আপনি আমার বর্ডার দখল করবেন, আপনি আমাকে হত্যা করবেন, আপনি আমার সবকিছু ভোগ করবেন, আর আমি চুপ করে বলে থাকবো আর বলবো যে গ্লোবালি আমাদের একটা সুসম্পর্ক রক্ষা চলছে। আমি সেজন্যই বলছি এটা কোনো সম্পর্ক রক্ষা নয়, এটা হচ্ছে আওয়ামী লীগের একটি দেশটাকে বিক্রি করে হলেও ক্ষমতায় থাকার একটি স্বাদ, সেটাই তারা আজকে করছে। আজকে দেখেন আমার দেশের নাগরিকদেরকে হত্যা করছে, আওয়ামী লীগও যেভাবে করছে পাশাপাশি এই ভিনদেশি দালালরাও করছে। আজকের এই শেখ হাসিনার সফরটা আমি মনে করি সেই কারণে বাংলাদেশ নয় শুধু বিশ্বব্যাপী যত জায়গায় মানুষ আছে যারা দেশপ্রেমিক তাদের উচিত হবে শত্রুর বিপক্ষে গিয়ে অস্ত্র নিয়ে দাঁড়ানো, তাদের বিপক্ষে গিয়ে লাঠি নিয়ে দাঁড়ানো, তাদের বিপক্ষে গিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আপনার যেটা আইন সিদ্ধ সেটা নিয়ে দাঁড়ানো। এখন আওয়ামী লীগ আপনাকে দাঁড়িয়েছে অস্ত্র নিয়ে গুলি করছে, হত্যা করছে, মানুষগুলোকে মারছে, আর আমার দেশের মানুষরা সেখানে অস্ত্র নিচ্ছে না, গুলিও নিচ্ছে না, কিন্তু দাঁড়িয়ে একটি মিছিল করতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না, ডিম নিক্ষেপ করতে পারবে না। সেটাও আবার কিছু বুদ্ধিজীবীরা বলবে যে এটা এক ধরনের অন্যায়। অথচ আমার দেশে যখন আমার দেশের নাগরিকরা সমাবেশ করছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল সমাবেশ করছে, সমাবেশে হরতাল করেছে, মানুষদেরকে পিটিয়েছে, নদীর মধ্যে পর্যন্ত মানুষদেরকে আওয়ামী লীগ পিটিয়ে তারপরে সেখান থেকে খেয়াঘাটে পর্যন্ত মানুষদেরকে হত্যা করেছে যারা আমার সমাবেশে আসতে চাইছিল। সেই খুলনার সমাবেশ বলেন, আপনার ঢাকার সমাবেশ বলেন, আপনার 5 দিন 3 দিন আগ থেকে ঢাকার আমার সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় অফিসকে তারা একটা সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে নিপতিত করেছে। তারা পিটিয়ে 500 মানুষকে সেখান থেকে গ্রেপ্তার করেছে। আমার দলের নেতাকর্মীদেরকে সেখানে সন্ত্রাসী কায়দায় তাদেরকে উপস্থাপন করা হয়েছে। অথচ সমাবেশের ডেট শেষ, 2 দিন 3 দিন পরে সবকিছু আবার পুত পবিত্র হয়ে গিয়েছে। তাহলে সন্ত্রাস কি 2 দিনের মধ্যে সব শেষ হয়ে গিয়েছে? এই কি আওয়ামী লীগের চরিত্র? সেজন্য বলছি বাংলাদেশে মূলত তাদের যে বর্তমান রূপরেখা চলছে সেটা হচ্ছে অন্যায় অবিচার করে, জুলুম করে, তারপরে যা ইচ্ছা তাই করবে। আর তারা অস্ত্র ব্যবহার করবে, তারা মানুষদেরকে গুম করবে, হত্যা করবে, আর তার বিরুদ্ধে যদি কোনো একজন ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে একটু সামান্য প্রতিবাদও করে তখনও তারা বলবে যে এটা একটা সন্ত্রাসী কায়দা হচ্ছে। আবার প্রতিবাদ না করলেও বলবে যে আপনারা প্রতিবাদ করতে পারেন না, আপনারা কিছুই পারেন না। তো এই যে একটি অবস্থা চলছে, আমি মনে করি মালেক ভাইরা সঠিক সিদ্ধান্ত নিয়েছে। তারা দেশপ্রেমিক,
তারা দেশের স্বাধীনতা চায়, তারা বাংলাদেশের মুক্তিযোদ্ধা সত্যিকার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণ করে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে। আমাদের বুদ্ধিজীবীদের মুখে আজকের কিন্তু সেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামটি নিতে অনেকের লজ্জা হয়, শরম হয়, কিন্তু আমরা কিন্তু সেই নামটিকে স্মরণ করতে হবে। আজকের বাংলাদেশের শহীদ জিয়া বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছিলেন বিদায় কিন্তু আজকের আওয়ামী লীগের মতো এই দলটি রাজনীতি করার সুযোগ পাচ্ছে। আজকের এই আওয়ামী লীগ বাংলাদেশের বিরুদ্ধে দেশে বিদেশে টাকা দিয়ে, ডলার দিয়ে তারা নিজেরাই স্বীকার করছে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেবের কয়েকদিন আগে একটা বক্তব্য আছে যে আমরা কিছু লোক খুঁজছি যারা কমেন্টস করবে, যারা শেয়ার করবে, যারা আর্টিকেল লিখবে। তার মানে আওয়ামী লীগের এখন ভাড়া করে তারপরে ওই বিদেশে যেমন নিয়োগ দেওয়া লাগতেছে, আবার দেশেও বিভিন্ন জায়গায় কমেন্টস করার জন্য তারা নিয়োগ দিয়ে তারপরে করছে। আমি মনে করি এই সফর যাই বলেন, এই সফর কোনো আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হওয়া উচিত গণতন্ত্র কিভাবে পুনরুদ্ধার হবে, দেশের মানুষ কিভাবে মুক্তি পাবে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিনা কারণে জেলের মধ্যে, কোনোদিন টকশোতে আমাদের বুদ্ধিজীবীদের সেই গর্জে ওঠা আওয়াজ কিন্তু শুনি না। কারণ আমরা বিকিয়ে গিয়েছি কোথায়? বিকিয়ে গিয়েছি ওই প্রেসিডেন্টের মতো, যিনি আজকের শেখ হাসিনাকে সন্তুষ্ট করতে পেরে নাম না জানা একজন ব্যক্তিও বাংলাদেশের প্রেসিডেন্ট খাতায় নাম লেখাতে পেরেছেন। কারণ তিনি যে কাজটি করেছেন, দুর্নীতি থেকে শেখ হাসিনাকে মুক্ত করার ব্যবস্থা করার একটি অবৈধ পন্থা তিনি করেছেন। যোগ্যতা সেখানেই তিনি প্রমাণ করে দিয়েছেন। কারণ শেখ হাসিনা দুর্নীতি করেছে, এই দুর্নীতিটা কেউ ঢাকতে পারে নাই, একমাত্র এই চুপ্পু সাহেব ঢাকতে পেরেছেন, তাই তিনি আজকের বাংলাদেশের প্রেসিডেন্ট হয়েছেন। আজকের বাংলাদেশে আজকের বঙ্গবন্ধুর ওই যে হত্যার বিচার, সেই বিচারের সাথে সংশ্লিষ্টতার ব্যক্তি হিসেবে ইনি একজন দায়িত্ব পালন করেছেন বিদায় উনি বিশ্বস্ততা অর্জন করেছেন। উনি বিশ্বস্ততা অর্জন করেছেন কদমবুচির কারণে। তো বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, স্তরগুলোতে আজকে আওয়ামীকরণ, শেখ মুজিবকরণ এবং শেখ হাসিনাকরণ ছাড়া কেউ কোনো জায়গায় সুস্থ মস্তিষ্কে টিকে থাকতে পারছে না। সেজন্য বলছি, মালেক ভাইরা যে আন্দোলন করবে, সংগ্রাম করবে, এটা শুধু তাদের ডিউটি নয়, সমগ্র বাংলার জনগণের ডিউটি। শেখ হাসিনা কেন বিদেশে যাবে? কোন মুখে যাবে? কোন লজ্জায় যাবে? বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী তো আপনি বিদেশে গিয়ে আপনি তো বাংলাদেশের সম্মান রক্ষা করতে পারছেন না। আপনি 650 মানুষকে হত্যা করেছেন, গুম করেছেন, যেটা আজকের অ্যাপ্রুভড বাই আমেরিকা। আজকে সেখানে আপনি জবাব কি দিবেন? আপনার যে স্যাংশন দেওয়া হয়েছে, স্যাংশনের মধ্যে বেনজির সাহেবের বিরুদ্ধে যে স্যাংশন দেওয়া হয়েছে, এই স্যাংশন জামাত ইসলামকে হত্যার জন্য না, ওই ব্যক্তি আওয়ামী লীগের একজন কমিশনারকে হত্যা করেছে রাতের বেলা ক্রস ফায়ার দিয়ে। আপনারা কি তার সেই পরিবারের দুঃখ বেদনা শোনেন নাই? তাহলে তাদের মতো ব্যক্তিরা আজকে যখন উল্লাস করতে বিদেশে যাবে, সাংবাদিকদেরকে নিয়ে যাবে, আজকে তাদের গাড়ি বহর, তাদের একটা 200-250 মানুষ নিয়ে দেশে বিদেশে ঘুরবে, এটা কখনোই গণতন্ত্রের জন্য বিজয় হতে পারে না, এটা কখনোই দেশের জন্য হতে পারে না। নিশ্চয়ই এটার পিছনে একটি দুরভিসন্ধি রয়েছে, এবং সেই সন্ধিটা কিন্তু আসছে এই আওয়ামী লীগ এবং শেখ হাসিনা সরকার। আমি মনে করি বর্তমানে এই অবৈধ হাসিনা সরকার যেখানে যাবে সেখানেই প্রতিবাদ হওয়া উচিত, বাংলাদেশের জনগণের মুক্তির জন্য, বাংলাদেশের জনগণের গণ অধিকারকে প্রতিষ্ঠার জন্য। হতে পারে দলের ভিন্নতা থাকতে পারে, আদর্শের ভিন্নতা থাকতে পারে,